আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো গত রবিবার আমরা দেখতে পাই যে মার্কেটে 35 পয়েন্ট ডাউন হয় এবং লেনদেন 414 কোটি টাকা ছিল। তার মধ্যে মার্কেটে যদি আমরা অ্যাডভান্স দেখি 78টি অ্যাডভান্স ছিল এবং 269টি ডিক্লাইন ছিল এবং আনচেঞ্জ ছিল 47টি। ঠিক আছে। তো মার্কেটে ওভারঅল আমরা গতকালকে দেখতে পাই যে মার্কেটে একটা মোটামুটি ভালো একটা ডাউনফল হয় এবং বর্তমানে মার্কেটটা অবস্থান করতেছে 5169 পয়েন্টে। সো মার্কেটে যদি আমরা দেখার চেষ্টা করি গতকালকে শেয়ারগুলো সেক্টরগুলো দেখার চেষ্টা করি, তাহলে প্রথমে দেখতে পাচ্ছি ব্যাংক সেক্টর 1.64% ডাউন হয়েছে। তারপর সিমেন্ট সেক্টরে আপনার ওভারঅল ভালো, কারণ প্রিমিয়াস সিমেন্ট, হেডেলবার্গ, এলএসবি অর্থাৎ বড় বড় যেগুলো কোম্পানি আছে সেগুলো পজিটিভ থাকার জন্য ওভারঅল সিমেন্ট সেক্টরে পজিটিভনেস দেখাচ্ছে। সিরামিক সেক্টরে ডাউন, তারপরে আপনার ডিফেন্সের তো নাই। ইঞ্জিনিয়ারিং সেক্টর মোটামুটি একটা পজিটিভনেস ছিল, পজিটিভ নেগেটিভ দুইটা মিলেই ছিল। ফাইন্যান্সিয়াল সেক্টরও নেগেটিভ, ব্যাংক সেক্টর যেহেতু নেগেটিভ, ফাইন্যান্সিয়াল সেক্টর সেহেতু নেগেটিভ। তাহলে আমরা ফুড সেক্টরটা দেখব। ফুড সেক্টরটা মোটামুটি একটা নেগেটিভনেস ছিল। তারপরে আমরা ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর মোটামুটি পজিটিভনেস দেখা যাচ্ছে, কারণ ইস্টার্ন লুব্রিক্যান্ট, কপার, তারপর ডুরান্ট পাওয়ার, কয়েকটা কোম্পানি ভালো পারফরমেন্স করায় আর বাকিগুলো তেমন একটা খারাপ করে নাই। সেই হিসাবে ওভারঅল সেক্টরটা পজিটিভ দেখা যাচ্ছে, বাট বেশিরভাগ শেয়ারই কিন্তু কমছে। তো আমাদের ইন্স্যুরেন্স সেক্টর একটা মোটামুটি নেগেটিভ ছিল, অল্প অল্প নেগেটিভ ছিল। আইটি সেক্টরও সেম নেগেটিভ। তো ওভারঅল যদি সেক্টর নিয়ে আলোচনা করি, তো সেক্টরগুলা ফাইন্যান্সিয়াল সেক্টর, ব্যাংকিং সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর এবং সেই সাথে আমরা মেইন সেক্টর হিসাবে যদি ধরি টেক্সটাইল সেক্টর, এই চারটা সেক্টরই ডাউন ছিল, যার জন্য আমরা মার্কেটে এত বড় একটা ফল দেখতে পেলাম। ঠিক আছে। তো আমাদের এই যে পড়ন্ত মার্কেটে ব্যাংক সেক্টরের দিকে যদি লক্ষ্য করি, ব্যাংক সেক্টরের ওভারঅল সবগুলো শেয়ারই অনেক কম প্রাইসে আছে। কিন্তু আপনি যদি দেখেন ইবিএল বা এরকম ভালো ভালো ব্যাংকগুলা, যেগুলো 3-4 মাস আগে যদি ইবিএল দেখেন, 3-4 মাস আগে ইবিএল ছিল 24 টাকা 25 টাকা এইরকম রেঞ্জে। তার আগে বাড়ছিল, ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম টাইমই ছিল 24, 25, 26 এইরকম রেঞ্জে। তো এটা আসলে যখন ইবিএলের বা যে কোনো শেয়ারের যখন তার ডিভিডেন্ডটা দিয়ে দেয়, বছর শেষে যে ডিভিডেন্ড আছে, ডিভিডেন্ডটা যখন দিয়ে দিবে তখন তার ডিভিডেন্ডটা দিয়ে দেয়, তখন একটা যেটুকু পার্সেন্টেজ তারা ডিভিডেন্ড পেইড করে সেই পরিমাণ কিন্তু মার্কেটে একটা ডাউনফল দেখা যায়। সো সামনের দিকে হয়তোবা আমরা যে ইবিএলের যে একটা হাই প্রাইস দেখতেছি সেই জায়গাতেই হয়তোবা সে আরও কত পার্সেন্ট, যদি 17% স্টক দেয় তো 17% নিচে থেকে ফল হওয়ার সম্ভব। ঠিক আছে। তো 17% আপনার কত আসবে? প্রায় 4 টাকার কাছাকাছি আসবে। তো 27 থেকে 4 বিয়োগ দেন, 27 থেকে 4 বিয়োগ দিলে নিয়ার অ্যাবাউট আমরা এই জায়গায় আসবো, অর্থাৎ আমরা আগে যে বটম ছিল 24 টাকার কাছাকাছি এই জায়গায় চলে আসবে। ঠিক আছে। তো এইটুকু আসলেও আপনার যে একটা ক্যাশ ডিভিডেন্ড পাবেন সেটা কিন্তু আপনার পুরোটাই প্রফিট। ঠিক আছে। 6%, 6.5% ডিভিডেন্ড ইল্ড সব কিছু বাদ দিয়েও আমি যদি 6% ধরি, এটা কিন্তু খারাপ না। তো আমি মূলত বলতে চাচ্ছি সেটা, যদি আপনার ডিভিডেন্টের আশা করেন এবং সেটা যদি বসে থাকেন এবং আপনার যদি করোনার সময় থেকে, অর্থাৎ 2021 সাল থেকে যদি দেখেন, 21 সালেও কিন্তু অনেক ইন্স্যুরেন্স কোম্পানি,
আমরা যদি আজকে ইন্স্যুরেন্সের সাথে ব্যাংকের তুলনা করি, 2021 সালেও কিন্তু এক একটা বিএনআইসিএলের দাম প্রায় 150-200 কাছাকাছি ছিল, ঠিক আছে। তো মানুষ হিউজ একটা ইয়েতে ছিল। কিন্তু যদি অন্যদিকে ব্যাংক সেক্টরে দেখি, আমার ব্র্যাক ব্যাংক দেখি বা সিটি ব্যাংক দেখি, এগুলো কিন্তু সর্বোচ্চ যদি যায় 50-এর কাছাকাছি গেছে, গিয়ে আবার কিন্তু প্রায় 30 টাকার কাছাকাছি আসছে। অর্থাৎ 30 থেকে 50 এইটুকু রেঞ্জের মধ্যে সে 2021 থেকে 2025 অর্থাৎ বিগত 5 বছর এইটুকু দৌড়ছিল তার। পরবর্তীতে আমরা ব্র্যাক ব্যাংকেরও যদি দেখি, ব্র্যাক ব্যাংক তার ইপিএস বাড়ছে, সেই সাথে তার প্রাইসটাও বাড়ছে, ঠিক আছে। এমন না যে কোম্পানির মধ্যে কোনো ঝামেলা আছে বাট কোম্পানি প্রফিট করতেছে, বা কোম্পানি প্রফিট করতেছে না কিন্তু কোম্পানির শেয়ারের দাম বাড়তেছে, এইরকম কিছু না। তো কোম্পানির পারফরমেন্স ভালো করতেছে, সেই সাথে কোম্পানির প্রাইস বাড়তেছে, স্টক হোল্ডাররা ক্যাশ পাচ্ছে, স্টক ডিভিডেন্ড পাচ্ছে, সো ওভারঅল সবাই পাচ্ছে, ঠিক আছে। তো মূল কথা হচ্ছে 2021 সালে যে আমরা করোনা ছিল, সেই সময় কিন্তু আমাদের ব্যাংক সেক্টর তার ডিভিডেন্ড ইল্ডটা ঠিকঠাক ছিল। 2022-এ যদি দেখি, 2022-23-এ যে ক্রাইসিসটা ছিল, অর্থাৎ আমাদের ইউক্রেন রাশিয়া যে ক্রাইসিস ছিল, সেই সময় কিন্তু আমাদের ব্যাংক সেক্টরটা অন্যান্য সেক্টরের তুলনায় সবসময় ডিভিডেন্ড ইল্ডটা বেশি ছিল। 2024 সালে যে জায়গায় এসে আমরা বিভিন্ন ব্যাংকের দেউলিয়া হয়, তার সব ব্যাংকের কথা বলতেছি না, ভালো ভালো ব্যাংক যেগুলো আছে তারা কিন্তু ভালো পারফরমেন্স করতেছে এবং তাদের ডিভিডেন্ড ইল্ডটাও কিন্তু ঠিকঠাক আছে। যদি আমি উত্তরা ব্যাংকের কথা বলি, 2013 সালে কেউ যদি উত্তরা ব্যাংকের 2 লাখ টাকার ফালাই রাখতো, তাহলে আজকে তার মিনিমাম ভ্যালু 10 লাখের কাছাকাছি হইতো, ঠিক আছে। সো এই যে তারা 5x রিটার্ন দিছে বিগত 10-12 বছরে, এটা কিন্তু কম না। সে 2 লাখ টাকা যদি ইনভেস্ট করে, তো আজকে মোটামুটি তার 1 লাখ টাকার কাছাকাছি সে ক্যাশ ডিভিডেন্ডই পাচ্ছে, ঠিক আছে। তো 1 লাখ টাকার কাছাকাছি ক্যাশ ডিভিডেন্ড পাচ্ছে, এটা কম না। আপনি যে টাকা ইনভেস্ট করছেন 2013 সালে, আপনি সেটার অর্ধেকই প্রতি বছর যদি ক্যাশ পান, সেটা কম না। আর যদি এই স্টকটা দেখেন, এই স্টকটার যদি প্রাইস চার্টটা দেখেন, কিছুদিন আগেও সে 20-22 টাকা ছিল, সেই জায়গা থেকে সে প্রায় 27 টাকার কাছাকাছি আছে। তো এটা মোটামুটি একটা ভালো একটা স্টক এবং তার পারফরমেন্সও ধারাবাহিক আছে। তো ওভারঅল আমি কাউকে ইনফ্লুয়েন্স করতেছি না বা করার চেষ্টা করতেছি না, বাট ওভারঅল আমি যেটা বলতে চাচ্ছি যে একটা রিলায়েবল সেক্টর হিসেবে আমরা ব্যাংক সেক্টরের উপরে ট্রাস্ট রাখতে পারি, এবং প্রয়োজনে যখন আমরা দেখলাম যে অন্য সেক্টরের প্রাইস কমে গেছে বা এন্ট্রি নেওয়া যায়, সেই সময় আমরা অন্য সেক্টরে আমরা এন্ট্রি নিব, ঠিক আছে। তো আশা করি আমার মেসেজটা ক্লিয়ার দিতে পারছি। ওভারঅল এটাই বলবো যে মার্কেটটা হচ্ছে অনেক রিস্কি, তাই বিনিয়োগ সিদ্ধান্ত নিজের বিবেক বিবেচনার মাধ্যমে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।